আমাদের আজকের টপিক হচ্ছে এটা কনস্ট্রাক্টিং, মানে হচ্ছে কোয়ান্টিটেটিভ। আমরা তো কোয়ালিটেটিভ শেপ কেমন হয় এটা আমরা জানি। আমরা এখন কোয়ান্টিটেটিভ আজকে একটা এক্সাম্পল দেখবো যে কিভাবে করা যায়, and that will probably continue your syllabus, conclude your syllabus. আচ্ছা, তো কনস্ট্রাক্টিং ইনফ্লুয়েন্স লাইন, আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল আমরা লিখতে পারি যে according to the principle, I will বেসিক্যালি এইটাই যে আমরা মুলার বেসের প্রিন্সিপাল অনুযায়ী ইনফ্লুয়েন্স লাইনটাকে একটা সাপোর্ট সেটেলমেন্ট প্রবলেম হিসাবে এটাকে অ্যাড্রেস করতে পারি। কারণ আমরা যেমন ফর এক্সাম্পল যখন একটা রিয়াকশন দিচ্ছি, রিয়াকশনের জায়গায় যখনই আমরা রিয়াকশনের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে চাচ্ছি, তখন রিয়াকশনের জায়গায় একটা ইউনিট ডিসপ্লেসমেন্ট দিচ্ছি। ইউনিট ডিসপ্লেসমেন্ট দেওয়া আর সাপোর্ট সেটেলমেন্ট দেওয়া বেসিক্যালি একই জিনিস। তো সেরকমই একটা প্রবলেম দিয়ে আমরা আজকের ফার্স্ট এক্সাম্পলটা দেখব। যদি সময় থাকে I will see the second example with the same problem. তো কাজেই এখানে আমরা শুরু করি। আমাদের এটা হচ্ছে আজকের বিম, যে বিমের প্রবলেমটা আমরা সলভ করতে চাই। এখানে আমাদের
আমরা এখানে স্টিফনেস মেথড ফলো করে এটা প্রবলেমটা অ্যানালাইজ করব। তো এখানে ডিওএসআই আচ্ছা, প্রবলেম অ্যান্ড ড্র। আমাদের অঙ্কটা হচ্ছে অঙ্কটা হচ্ছে অঙ্কটা হচ্ছে ড্র আইএল অফ আর এ। আমরা ইনফ্লুয়েন্স লাইন অফ আর এ এটাকে ড্র করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে স্টিফনেস মেথডে যেহেতু আমরা সলভ করব, স্টিফনেস মেথডে প্রথম কাজ কি? স্টিফনেস মেথডের ফার্স্ট স্টেপ হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কয়টা আছে এটা আমাদেরকে বের করতে হবে। তো এই অঙ্কটাতে আমাদের u1 u2 এটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম সমান সমান 2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম। তো এখন রিঅ্যাকশন অ্যাট এ এটা হচ্ছে আমরা যাচ্ছি। তাহলে নেক্সট ইয়েতে চলে যাই, নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে গিয়ে let me draw it again. এখন আর এ আর এর ইনফ্লুয়েন্স লাইনটা আগে আঁকো তো দেখি, কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইনটা আঁকো তো। কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইনটা আঁকো। হুম, হচ্ছে, গুড। হুম, তো আমাদের আর এর ইনফ্লুয়েন্স লাইনটা হবে, আমরা এখানে এই হচ্ছে আর এর ইনফ্লুয়েন্স লাইন। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিউমেরিক্যালি সলভ করার অর্থ হচ্ছে আমরা যে কোনো পয়েন্টে একটা কোঅর্ডিনেট নিউমেরিক্যালি বের করব। দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট টু নো। আমরা এখানে আমাদের গিভেন যে এখানে এই কোঅর্ডিনেটটা বের করতে বলা হলো, which is 11 ফিট। এই 11 ফিটে y1 কত, আর এখানে y2 হচ্ছে 12 ফিটে। আমরা এই দুইটা কোয়ান্টিটি বের করতে চাই। আওয়ার অবজেক্টিভ হচ্ছে হ্যাঁ, অবজেক্টিভ হচ্ছে determine the magnitudes of
y1 and y2। আমাদের অবজেক্টিভ হচ্ছে y1 এবং y2, অ্যাকচুয়াল কোঅর্ডিনেটটা নিউমেরিক্যালি কত এটা আমরা বের করতে চাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। তাহলে আমরা আস্তে আস্তে প্রসিড করি। আচ্ছা, তো প্রথম হচ্ছে আমাদের এটাকে একটা সাপোর্ট সেটেলমেন্ট প্রবলেমের মতন আমরা সলভ করে ফেলবো, তাই তো? সেটাই প্রসিড করি। স্টিফনেস মেথডে আমরা প্রথমে কি করি, সবগুলো জয়েন্ট ফিক্স করে দেই। ঠিক আছে, সবগুলো জয়েন্ট ফিক্স করে দেই। আচ্ছা, ফিক্স করে দেওয়ার পরে কি করে ফিক্সড এন্ড মোমেন্ট বের করি, তাই না? এখানে তো কোনো লোড নাই। তো আমাদের এই যে স্টিফনেস মেথডের যে ইকুয়েশনটা, হ্যাঁ, সুপারপজিশন ইকুয়েশন, স্টিফনেস মেথডে আমরা কি ইউজ করি? সুপারপজিশন ইকুয়েশন ইউজ করি। হ্যাঁ, সুপারপজিশন ইকুয়েশন অফ স্টিফনেস মেথড, সুপারপজিশন ইকুয়েশন অফ এটা ছিল পিজে সমান সমান পিএম প্লাস পিএস প্লাস কেইউ। এখানে আমাদের এটা হচ্ছে অ্যাপ্লাইড জয়েন্ট লোড। এটা হচ্ছে অ্যাপ্লাইড জয়েন্ট লোড। তোমাদের খেয়াল আছে, জয়েন্টে যদি কোনো লোড দেওয়া থাকে করসপন্ডিং টু ডিগ্রিজ অফ ফ্রিডম, তখন এটা হচ্ছে এটা হচ্ছে জয়েন্ট লোড ফ্রম এফইএম এফইভি। ফিক্সড এন্ড মোমেন্ট বা ফিক্সড এন্ড শিয়ার থেকে যে জয়েন্ট লোডগুলো আসে সেইটা লোড থাকলে। এটা হচ্ছে জয়েন্ট লোড ফ্রম অ্যাপ্লাইড সেটেলমেন্ট। আমাদের এই প্রবলেমে এটাও নাই, এটাও নাই, কোনো গিভেন জয়েন্ট লোডও নাই, আর কোনো মেম্বার লোডও নাই। সো আমাদের শুধুমাত্র সেটেলমেন্ট এবং স্টিফনেস এটাই সলভ করতে হবে। তো আমরা এখানে তাহলে প্রথমে ওই সেটেলমেন্ট বলতে যে এখানে এই সেটেলমেন্টটা দিব অন ফিক্সড স্ট্রাকচার। স্টিফনেস মেথডে আমরা যেটা করে থাকি, ফিক্সড করে নিয়ে আমরা ফিক্সড কন্ডিশনে সেটেলমেন্টে অ্যাপ্লাই করব। এখানে এটা হচ্ছে 1। আমাদের সেটেলমেন্ট 1 আছে, কাজে এটা আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। রিয়াকশনের করসপন্ডিং 1, এবং এটার জন্য ফোর্স কত হবে? 12 EI/20 কিউব
এটাও 12EI/20 কিউব। EI/20 স্কোয়ার, এখানেও 6EI/20 স্কোয়ার। বাস আমার লোড বা সেটেলমেন্ট এর কাজ শেষ। এরপরে হচ্ছে আমাদের স্টিফনেস। স্টিফনেসের জন্য একবার U1 = 1 আর একবার U2 = 1 অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা U1 = 1 অ্যাপ্লাই করব। U1 = 1 মানে হচ্ছে, হ্যাঁ, আমরা কিসের আমাদের আমরা তো রিঅ্যাকশন আর এর আয়ল বের করব, কাজে আর এতে দিব। হ্যাঁ, শেয়ারের জন্য করতে বলাটা এখনো শিখাই নাই তোমাদের, ওটা শিখালে তারপরে দেখবা, ওটার জন্য আলাদা সিস্টেম। আপাতত আমরা সাপোর্ট মোমেন্ট বা সাপোর্টটা দেখি। শেয়ারের জন্য করতে গেলে ডিগ্রিজ অফ ফ্রিডম বেড়ে যায়, ওইটা আই উইল ডিসকাস যদি শুধু সময় থাকে, আর সময় না থাকলে বাদ। আপাতত আমরা যা করার সাপোর্টে করছি, সাপোর্টের মোমেন্ট, সাপোর্টের শেয়ার, সাপোর্টের রিয়াকশন, এগুলা দেখছি আর কি। অ্যাওয়ে ফ্রম দ্য সাপোর্ট হয়ে গেলে তখন ডিগ্রিজ অফ ফ্রিডম বেড়ে যায়। কেন বেড়ে যায় আমি সেটা পরে বলবো। আমাদের যেহেতু এখনকার টার্গেট হচ্ছে রিয়াকশন এট এ, কাজে এ পয়েন্টে ইউনিট ডিসপ্লেসমেন্ট দিলাম। এখন আমি স্টিফনেস মেথড অনুযায়ী এটাকে সলভ করব। তো এটা হবে এরকম, মূলত এই অ্যাঙ্গেলটা হচ্ছে 1। তো এখানে 4EI/24 2EI/24, এখানে 4EI/20 2EI/20। আচ্ছা, এর বাইরে আরো দুটা ফোর্সগুলো শেয়ারগুলো আসবে, শেয়ারগুলো আমরা লিখে ফেলতে পারি। এটা এটা হচ্ছে U1 = 1, আমি অ্যাপ্লাই করে দিলাম। এরপরেরটা হচ্ছে U2, এরপরে হচ্ছে আমি যে U2 = 1, এটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। আমাদের যদি
বুঝতে অসুবিধা হয়, আমাদের এটা হচ্ছে U1, এখানে আছে U2, তাই তো? তাহলে এটা হয়ে গেল এরকম। এখানেও এটা এই হচ্ছে গিয়ে আমার এখন আমাকে কি করতে হবে, এই তিনটা ছবিকে সুপার ইম্পোজ করতে হবে। এই তিনটা ছবিকে সুপার ইম্পোজ করতে হবে। স্টিফনেস মেথডে কি হয়, প্রত্যেকটা ছবি থেকে একটা করে কলাম আসে, এটা আমরা জানতাম। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে আহ, ইয়া এই যে সুপারপজিশন ইকুয়েশন, বাট আমরা শর্টকাটে বলি যে একটা করে কলাম আসে। তাহলে আমরা কলামগুলা প্রথম আসবে আমার এদিকে 0, এটাও 0। তাহলে সুপারপজিশন ইকুয়েশন আমার আসলো সুপারপজিশন ইকুয়েশন, এটা আসলো যেহেতু দুটো আননোন, ইকুয়েশন লেফট সাইডে 0, আমি এই ফর্মটাই লিখছি, মানে এই ফর্মেই লিখলাম আর কি। এটাও 0, এটাও 0। এখন পিএস, পিএস মানে হচ্ছে সেটেলমেন্ট কন্ডিশন থেকে ডিগ্রিজ অফ ফ্রিডমের করসপন্ডিং কোয়ান্টিটি দুইটা। তাহলে এখানে U1 এর জন্য 6/20², আর U2 এর জন্য এখানে কিছু নাই। তাহলে এটা আসলো PI। আমার পিএসটা হয়ে গেল। এবার কে কে আসবে, U1 এবং U2 এর করসপন্ডিং টার্ম এখান থেকে এবং এখান থেকে, প্রথম কলামটা। তাহলে U1 এর করসপন্ডিং টার্ম হচ্ছে 4/20 আর 4/24, দুইটা যোগ হয়ে যাচ্ছে, 4/20 এবং 4/24। আর U2 এর জন্য এখান থেকে আসতেছে 2/24। 2/24। একইভাবে নিচের ছবি থেকে লাস্ট কলামটা আসবে, U1 এর জন্য এখানে 2/24, আর এখানে 4/24।
তাহলে এখান থেকে আমরা U1 এবং U2 পেয়ে যাব। ওকে, তাড়াতাড়ি বের করে দাও। এখানে EI কাটা যাবে, মাইন্ড ইট। EI কাটা যাবে যেহেতু বাঁদিকে কোনো লোড নাই। সো U1 এবং U2 অ্যাবসলিউট ভ্যালু পাবা। U1 কত আসছে? -0.0461। U1 আসছে -0.0461 আর U2 +0.02, ওইটার অর্ধেক 023। তো আমাদের প্রাথমিক সমাধান হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমি কি পেলাম? হোয়াট আই হ্যাভ গট ইজ, আমি তো আসলে একটা ইনফ্লুয়েন্স লাইন মানে হচ্ছে ডিফ্লেক্টেড শেপ, তার মানে আমি একটা ডিফ্লেক্টেড শেপ আঁকার চেষ্টা করছি। একটা সাপোর্টের গিভেন ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, তার জন্য বিমটা কিভাবে বাঁকা হবে সেই ডিসপ্লে শেপটা আমি আঁকার চেষ্টা করছি। সো দ্যাট শেপ ইজ নাও অ্যাপিয়ার্স টু বি লাইক দিস। এটাই তো শেপটা, আবার আঁকলাম। এটাই শেপটা যেটা আবার আঁকলাম, যেখানে আমার এই ডিস্টেন্সটা হচ্ছে 1। এইখানে যে স্লোপটা, এটা হচ্ছে U1, কত আসছে? 0.0461 মাইনাস, আমি এবং এইখানে স্লোপটা হচ্ছে 0.23। আমি এই জিনিসগুলো পেলাম। আমি ক্লকওয়াইজ দেখাচ্ছি দেখে আর নেগেটিভটা লিখলাম না, বা তোমরা চাইলে নেগেটিভ বসায় দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বসায় দাও। বসায় দিলে বরঞ্চ, কারণ আমাদেরকে এরপরে অ্যালজেব্রিক ক্যালকুলেশন করতে হবে, তো এটা বেটার যে এখানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এটা আমি এখন, এই পর্যন্ত বুঝলা কিনা সেটা বলো, যে সাপোর্টে ইউনিট সেটেলমেন্ট করলে আমি পেলাম। এখন আমাদেরকে ওই যে শেপ ফাংশনে যেতে হবে, আমি এটা একটু সেভ করে নেই।
চালু হয়ে নেই। গতদিন যেটা দেখাচ্ছিলাম ওইটা ওইটার ওই প্রিন্সিপালটা আমরা ব্যবহার করব। শেপ ফাংশনগুলো আমরা ব্যবহার করব টু ডিটারমাইন দ্য কোঅর্ডিনেট। শেপ ফাংশনগুলো একটু নিয়ে আসি, তারপরে আবার আই গো ব্যাক টু দ্য হোয়াইট বোর্ড। কোথায় আছে এটা? হ্যাঁ, এই শেপ ফাংশনগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, 4টা শেপ ফাংশন। হ্যাঁ, এবং দ্বিতীয় হচ্ছে এই শেপ ফাংশনগুলো আমরা প্রত্যেকটা স্প্যানে আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করব। আমরা প্রত্যেকটা স্প্যানে আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করব। কিভাবে? আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে 11 ফিট আর 12 ফিট। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে এখন এই কোঅর্ডিনেটটা বের করা। এগারো ফিট দূরে এটা 12 ফিট দূরে। এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, তাহলে প্রথমে স্প্যান এ বি। হ্যাঁ, y1 অন স্প্যান এ বি এটা আমরা বের করতে চাই। y1 অন স্প্যান এ বি। স্প্যান এ বির লেন্থ কত? লেন্থ কত? 20 ফিট। 20 ফিট। আচ্ছা, এখন এই স্প্যানের লেফটে লেফটে এখানে হচ্ছে এই যে আমার এখানে আমি যদি ওই যে ইয়েটা দেখি, আমার লেফটে আছে রোটেশন ডিসপ্লেসমেন্ট, ডান দিকেও আছে রোটেশন ডিসপ্লেসমেন্ট। লেফটে রোটেশন ডিসপ্লেসমেন্ট আছে, ডান দিকেও রোটেশন ডিসপ্লেসমেন্ট আছে। এর মধ্যে কোনোটা জিরো আমাদের এই প্রবলেমে। যেমন আমাদের এই প্রবলেমে এটা সমানভাবে বের হয়েছে, তো এখানে কোনো রোটেশন নাই, তার মানে u1 জিরো। সরি, আমাদের এখানে u1 জিরো আছে। এই কার্ভটাকে আমি একটু এঁকে নেই, এই কার্ভটাকে আমি এখানে আঁকি আমাদের বোঝার সুবিধার জন্য। এখানে এঁকে নেই।
আমরা যদি এইটার সাথে একটু কল্পনা করি, এই যে U1 U2 এটা তোমাদের একই, U1 U2 U3 U4, এটাই দিছিলাম কিনা আবার একটু দেখে আসছি। হ্যাঁ, রোটেশন ডিসপ্লেসমেন্ট, এবং এই হচ্ছে আমার ইকুয়েশনটা। তো এটা যদি হয়, ব্যাক টু হোয়াইট বোর্ড, আমরা ওয়াই ওয়াই ওয়ান মানে হচ্ছে আমাদের কি লিখবো এবার আমরা ওয়াই ওয়ান লিখবো। আমি জাস্ট প্রথমবার যেহেতু করছি একটু ইন ডিটেলস যাচ্ছি, যেখানে আমি লিখতে পারি ওয়াই ওয়ান সমান সমান, আমি এইটার রেসপেক্টে লিখবো, এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা হচ্ছে আমার 11 ফিট। আর এল হচ্ছে এইটা টোটাল স্প্যান। তাহলে ওয়াই ওয়ান লিখবো আমি, ওয়াই ওয়ান সমান সমান ইউ1 ইউ1 সাই1 11, মানে আমি শেপ ফাংশনটা 11 ফিটের জন্য বের করব। 11 ফিট এই পয়েন্টে শেপ ফাংশনটা বের করবো, এক্স এর মান হচ্ছে এখানে 11, ইউ1 সাই1 11 ফিট প্লাস ইউ2 সাই2 11 ফিট প্লাস ইউ3 সাই3 11 ফিট প্লাস ইউ4 সাই4 11 ফিট। এখন এই অ্যাঙ্গেলটা এখানে নাই এই স্প্যানের জন্য, আমি কিন্তু স্প্যান এ বি এটা করছি, এখানে 0, তার মানে এটা আসলে এটা 0, এটা 0, এটা 0, আর এই পাশে এসে ডান পাশে এসে ইউ4টা 0, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট নাই। এটাও 0, তাহলে এখানে আমাদের আসতেছে, ইউ2, ইউ2 কত 1, আসলে যে এটার সাথে এটা কম্পেয়ার করো, এটা হচ্ছে 1। এখন সাই ওয়ান এর মান কত, সাই ওয়ান এর ফাংশনটা আমরা এখন একটু দেখে আসি আরেকবার, একটু সেভ করে নিই। x into 1 minus x by l whole square, x into 1 minus x by l whole square। ও আচ্ছা, সরি, সাই2 হবে, ভুল বলছি। আমার তো সাই2 হচ্ছে 1 minus 3 x by l square plus 2 x by l cube। অলওয়েজ লেফট টু রাইট, প্রত্যেকটা স্প্যানের জন্য আলাদা আলাদা। এই যে শেপ ফাংশনটা ব্যবহার হবে, এটা স্প্যান বাই স্প্যান ব্যবহার হবে, প্রত্যেকটা স্প্যানের জন্য সেই স্প্যানের লেফট থেকে নিতে হবে। এখানে আমরা নিব সাই2, আচ্ছা ঠিক আছে, আমার ইয়েতে নিয়ে নেই,
তাহলে এখানে 1 হয়ে গেল, এই 1 সাইটু হচ্ছে 1 মাইনাস 3, 1 মাইনাস 3 এক্স বাই এল স্কোয়ার। এখানে এক্স এর মান হচ্ছে 11, 11 আর এল হচ্ছে 20 ফিট, প্লাস 2, 11/20 কিউব, প্লাস 2x/l কিউব। এটা গেল। আর এখানে হচ্ছে u3, u3 লাগবে। u3 মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে -0.0461, -0.0461 u3 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 সাথে সাই3 এর ফর্মুলাটা কি? এক্স স্কোয়ার বাই এল ইন্টু এক্স বাই এল মাইনাস 1। এটা তোমরা একটু দেখে নিও। এক্স স্কোয়ার বাই এল, এখানে এক্স হচ্ছে 11 ফিট, স্কোয়ার বাই এল এক্স বাই এল মাইনাস 1। এখানে এটা হচ্ছে এক্স, যখন স্প্যান এবি করলাম। এল হচ্ছে এইটা, এক্স হচ্ছে 11 ফিট। এখন এটার মান কত আসে? কত আসে? 1 মাইনাস 3, এক মিনিট দেখি আমি, কত আসছে? 0.55, মনে হয় ঠিকই আছে। পয়েন্ট 5507। অর্থাৎ এই কোঅর্ডিনেটটা 0.551, এই কোঅর্ডিনেটটা। তো দিস ইজ হাউ। এখন চাইলে আমি এক্স এর মান, যে কোনো এক্স এর মান বসাই দিয়ে যে কোনো পয়েন্টে তুমি কোঅর্ডিনেট বের করতে পারবা। এই 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 এক্সপ্রেশনটাতে শুধু এই এক্স এর মানটা 11-র জায়গায় অন্য যে কোনো এক্স এর মান বসায় দিলে এটা পারবা। 0 থেকে এ থেকে বি পর্যন্ত ভ্যালিড, খেয়াল রাখবা। দিস ইজ ভ্যালিড বিটুইন এ অ্যান্ড বি অনলি, এ অ্যান্ড বি। কারণ স্প্যান এ বির জন্যই আমরা এল 20 ফিট, এক্স এর মান 11 ফিট এটা নিয়েছি। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এবার আমরা y2টা যাই। এক মিনিট।
হ্যাঁ, কি বলো? ওই ওইখানে সেটেলমেন্টের যা ইউনিট তাই। এটা ওয়ান, এটা 1 ফিট হলে এটা 0.5 ফিট, এটা 1 ইঞ্চি হলে এটা 0.5 ইঞ্চ, যা ইউনিট তাই। তো আমরা অঙ্কটা ফিটে করতেছি, কারণ অঙ্কের বাকি ইউনিটগুলো সব ফিটে, তো এটা অটোমেটিক্যালি ফিটে আসতেছে। এরপরে হচ্ছে y2, এরপরে হচ্ছে y2 অন স্প্যান BC, y2 অন স্প্যান BC, L হচ্ছে 24 ফিট, x হচ্ছে 12 ফিট। স্প্যান বিসিতে 24 ফিট, 12 ফিট, প্রত্যেকটা স্প্যানকে আলাদা আলাদা করে এই শেপ ফাংশনের এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি y2 হচ্ছে, y2 তে কি কি আছে? শুধু দুইটা রোটেশন আছে, u1 এবং u3 আছে, বাকিগুলো নাই। কারণ এই পয়েন্টেও ভার্টিক্যাল মুভমেন্ট নাই, এই পয়েন্টেও ভার্টিক্যাল মুভমেন্ট নাই। তো এখানে হচ্ছে u1 psi1 প্লাস u3 psi3, এটাই হবে, u3 psi3 হবে। এখন এটা আমরা লিখে ফেলতে পারি মাইনাস 61 psi1 কত? psi1 ফাংশনটা x into 1 minus x by l whole square, x into 1 minus x by l whole square, এটা হলো u1 psi1। আর u2 psi2 u2 psi3, u3 psi3, x square by l 12 square by 24, 12 by 24 minus 1, কত হয়? হ্যাঁ, মাইনাস 0.207, নেগেটিভ। আমরা দেখতেই পাচ্ছি, এখানে এটা নেগেটিভ। তার মানে এই একইভাবে এই স্প্যানেও এক্স এর মান বদল করে তুমি বি এবং সি এর মধ্যে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে পারো। So this is how you construct the influence line. এইভাবে আমরা ইনফ্লুয়েন্স লাইন প্রবলেমটাকে মুলার বেসলার প্রিন্সিপাল অনুযায়ী একটা সাপোর্ট সেটেলমেন্ট প্রবলেম হিসাবে ট্রিট করে আমরা শেপ ফাংশন ব্যবহার করে, এখানে মানে অ্যাডিশনাল জিনিস হচ্ছে শেপ ফাংশনটার ইউজ। শেপ ফাংশনটার ব্যবহার করে আমরা যে কোনো পয়েন্টে কোঅর্ডিনেট বের করতে পারি, সেটাই আমরা দেখলাম। এখন বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা?
আচ্ছা, এই অঙ্কটাই আমি সাপোর্ট মোমেন্টের জন্য একটা দেখাই দিই। ঠিক আছে, আজকে আজকে তোমাদের কি ফ্রি আছে তো পরের ক্লাসটা? তো অ্যানাদার হাফ অ্যান আওয়ার লাগবে, একবারে কন্টিনিউ করে শেষ করে দেই। এই অঙ্কটাই লেট আস ডু ফর সাপোর্ট মোমেন্ট। আমরা তো সাপোর্ট সেটেলমেন্ট, সাপোর্ট মুভমেন্টেরটা দিলাম বা সাপোর্ট রিয়াকশনের করলাম। এটা হচ্ছে আইএল অফ আর এ। এটা আমরা করলাম ইনফ্লুয়েন্স লাইন অফ রিয়াকশন এট এ। আমাদের এখানে আমাদের আননোন হচ্ছে, এই যে এখানে আমাদের আননোন হচ্ছে, আমরা আইএল অফ আর এ বের করলাম। এই রিয়াকশনের ইনফ্লুয়েন্স লাইনটা এরকম হবে, বিভিন্ন পয়েন্টের কোঅর্ডিনেট। এখানে কয়েকটা জিনিস তোমাদের একটু বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি খাটানো মানে কি, অ্যান্সার ঠিক হলো কিনা এটা বোঝার একটা অ্যাপ্রক্সিমেট উপায়। যেমন এইটা 1, এই কার্ভটা এরকম আসছে, এখানে এসে 0 হয়েছে, তাহলে মাঝখানে কোথাও একের বেশি কোনো সংখ্যা হবে না, সব একের থেকে ছোট হবে। তো এই ভ্যালুটা দেখে বুঝতে পারতে হবে যে এটা ঠিক হলো না ঠিক হলো। এটা যদি একের বেশি আসে বুঝবো ভুল হয়েছে। তো এই জিনিসটা কার্ভের শেপ থেকে একটু অ্যাপ্রক্সিমেট ধারণা থাকতে হবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। তো লেট আস মুভ অন টু নেক্সট প্রবলেম। এই একই অঙ্ক, সেম অঙ্ক, সেম বিম। আমরা চাই আমরা ইনফ্লুয়েন্স লাইন অফ মোমেন্ট অ্যাট এ, আইএল অফ এম এ চাই। ইনফ্লুয়েন্স লাইনটা আগে আঁকো। এটা অল্প সময় হয়ে যাবে কারণ অলরেডি স্টিফনেস বের করা আছে আমার। আইএল অফ এম এ এটা আঁকো। ইনফ্লুয়েন্স লাইনটা আগে ইনফ্লুয়েন্স লাইন আঁকতে পারলে ফিজিক্যালি যখন জিনিসটা কনসেপ্ট করতে পারবা যে কি করতে যাচ্ছে, দেন ইউ ক্যান সলভ দ্য প্রবলেম। হুম, ঠিক আছে। এখানে এই হচ্ছে আমাদের আইএল অফ এম এ। আমরা এখানে ওয়ান ওয়ান রোটেশন দিচ্ছি আর কি, সাপোর্টকে ওয়ান রোটেশন দিচ্ছি। ঠিক আছে, এটা তো ডিগ্রি অফ ফ্রিডম আগের মতো, সবই আগের মতো, স্টিফনেস একই স্ট্রাকচার যেহেতু। তবে আমাদের উদ্দেশ্যও তাই। আমরা এখানে এখানে 11 ফিটে বের করব, আর এখানে y2 বের করব
12 ফিটে আগের মতো। তো এটাও স্টিফনেস মেথড আগের মতনই। কাজে আমরা এই সাপোর্ট সেটেলমেন্ট হিসাবে সাপোর্টটাকে ইউনিট রোটেশন দিব অন ফিক্সড স্ট্রাকচার, যেটা আগে আমরা করেছিলাম। একটু আগে আমরা যেটা করলাম, ফিক্সড স্ট্রাকচারে ইউনিট ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, এখন ফিক্সড স্ট্রাকচারে অনলি ইউনিট রোটেশনটা দিব, আর কিছু না। আর বাকি এগুলো একই থাকবে, এগুলো সব সেম থাকবে, বিকজ U1 U2 সেম ডিগ্রিজ অফ ফ্রিডম, সেম, সবকিছু সেম। তাহলে এখানে আমরা ওয়ান সেটেলমেন্ট অ্যাপ্লাই করলাম। তো সেটেলমেন্ট অ্যাপ্লাই করলে পরে এটা হবে 4EI/20, এটা হবে 2EI/20, এগুলো আসলে আমাদের কাজে লাগে না, শিয়ারগুলো আমাদের এখানে কাজে লাগবে না। তাহলে আমাদের সুপারপজিশন ইকুয়েশন আগেরটার মতনই, শুধু এই যে সুপারপজিশন ইকুয়েশন হয়ে গেল। আচ্ছা, এটা সুপারপজিশন ইকুয়েশন তো উঠাই দিছি। এই সুপারপজিশন ইকুয়েশনে এই রাইট পার্টটা সেম থাকবে, শুধু এই পার্টটা আগে ছিল ইউনিট মুভমেন্টের জন্য, এখন ইউনিট রোটেশনের জন্য আমার এই টার্মটা চলে আসবে। তাহলে আমার সুপারপজিশন ইকুয়েশন এখানে আমি লিখতে পারি U1, এখানে U1 এর জন্য এটা আমার এটা U1, এখানে এটা U2 ছিল, তাহলে U1 এর করসপন্ডেন্ট এটা হচ্ছে -2/20, এটা এদিকে, এটা এদিকে, -2/20, U2-র জন্য 0, EI প্লাস আমার স্টিফনেস মেথড। স্টিফনেসটা আগে কি ছিল? 4/20, 4/24, 4/24, 2/24 ছিল, 2/24, 4/24,
তাহলে এখান থেকে U1 এবং U2 এর মানটা আমরা বের করে ফেলি। সলভিং কত হয় প্রথমটা? হ্যাঁ, একটা প্লাস একটা মাইনাস আসবে। 0.3077 প্লাস 0.3077 আর আরেকটা হলো মাইনাস 0.1538। এই তাহলে তাহলে এখন আমরা ডিফ্লেক্টেড শেপটা কমপ্লিট করতে পারি। উই ক্যান completely draw the deflected shape. One three zero seven seven. এখন y1টা বের করতে পারি ফর স্প্যান AB। তাহলে y1 এখানে শুধুমাত্র রোটেশন আছে, কোনো ভার্টিক্যাল মুভমেন্ট নাই। তাহলে ওই 1 নাম্বার আর 3 নাম্বার আসবে। হ্যাঁ, একটু কনফিউজ করো না, এই U1 U2 আর এই U1 U2 একটু ডিফারেন্ট আর কি, আলাদা। এখানে যখন আমরা U1 U2 বলতেছি এইটা এখানে এখানকার কথা বলতেছি, তাহলে এটা বের করে ফেলো। কিছু বললে ভালো হতো আর কি, যাই হোক বলে ফেলছি যেহেতু তোমাদেরকে একটু বুঝে নিতে হবে আর কি, তোমাদেরকে একটু বুঝে নিতে হবে এগুলাকে আসলে। এই বেটার আমি আমি একটু ঠিক করে দেই। এগুলাকে এ বি বলি, কনসিডার এ, কনসিডার বি। এ বি বললে ঝামেলা শেষ। তাহলে পরে তোমাদের ফলো করতে সুবিধা হবে। সরি, এ বি না, মিলাই দেই। এটাকে ইউবি, এটাকে ইউসি বলি।
বি এবং সি বলি, তাহলে আমার নোটেশনগুলো সব কনসিস্টেন্ট হবে। বি, সি, এখানে আর কিছু নাই, এখানে আর কিছু নাই, এগুলা ঠিক আছে। আমার মনে হয় এবার আর কোনো কনফিউশন হবে না, এবার আর কোনো কনফিউশন হবে না। তো একইভাবে এই y1 সমান সমান, তাহলে এখানে আমরা লিখে ফেলি, একটু ঝটপট লিখে ফেলি, লিখে শেষ করে দেই। এইটা কোন দিকে? এই ওয়ান, ওয়ান কিন্তু ক্লকওয়াইজ নেগেটিভ, সো -1 ধরতে হবে। -1, তারপর হচ্ছে সাই1। সাই1 এর ফাংশন আমার নিজেরও মনে থাকে না, x × 1 - x/l²। x মানে হচ্ছে এখানে 11 ফিট, x 1 - 11/20 স্কয়ার, প্লাস u3, হচ্ছে 0.3077 বাই 3 স্কয়ার বাই এল। এখানে y1 কত হয় বের করে দাও। কত আসে? -3.006। ওকে, হ্যাঁ হ্যাঁ, এইটা কিছুটা বোঝা যায় যে এই লাইনটার স্লোপ তো 1, তার মানে এদিকে যে আগাবে এদিকেও ভার্টিক্যালি তাই নামবে, কিন্তু পুরোটা নামবে না, একটু বাঁকা হয়ে গেছে। তো 11 ফিটে নেগেটিভ তো হবে, এটা তো বোঝা যায়, নেগেটিভ তো হবে, আর বাকিগুলো একটু আন্দাজ করতে হবে। অত স্ট্রেট ফরওয়ার্ড উপায় নাই।
y2 কি হবে? y2 হবে ওই একই u1 psi1 প্লাস u3 psi3। এখানে u1 হচ্ছে 0.3077, 0.3077, psi1 হচ্ছে x into 1 minus x by l whole square, x square plus psi3 হচ্ছে -0.153, x square by l এটা কত হয়? এটা নেগেটিভ আসবে, নেগেটিভ আসছে, আচ্ছা পজিটিভ আসবে, রাইট, উপরে আসছে 1.138, 1.38। তাহলে this is how you solve influence line problem। তো মোটামুটি ভাবে আমি এইটুকুই দেখাতে যাচ্ছি, এর বেশি আর দেখাতে যাচ্ছি না। অর্থাৎ তোমরা সাপোর্টে রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স লাইন বা ফিক্স সাপোর্ট হলে তার জন্য ফিক্স সাপোর্ট তো দুই এন্ডে হবে, আইদার লেফট এন্ডে হবে অথবা রাইট এন্ডে হবে। আর যে কোনো সাপোর্টে ভার্টিক্যাল সেটেলমেন্ট দিয়ে বা রোটেশন দিয়ে কিভাবে ইনফ্লুয়েন্স লাইন কোঅর্ডিনেট হিসাব করতে হয় এটা তোমরা দেখলা। এই যে মেথডটা আমি দেখালাম শেপ ফাংশন দিয়ে, এইটা কোনো বইতে পাবা না। তোমাদের বইয়ের দেখবা অঙ্ক করে দেওয়া আছে আরো অনেক জটিল নিয়মে, আমি জানি না, আমি আসলে আজ পর্যন্ত বুঝি নাই বা বোঝার চেষ্টাও করি নাই, কারণ আমার কাছে এটা স্ট্রেট ফরওয়ার্ড মনে হয় যে আমি কার্ভ ড্র করবো, তারপর ফাংশন দিয়ে বের করে ফেলবো। এবং এটা একবার ইউবি এবং ইউসি সলভ করলে শুধু ফাংশন ব্যবহার করে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট মানে চটপট বের করে ফেলা যায়। এই হচ্ছে মোটামুটি ভাবে তোমাদের সিলেবাস। অনেক কাটছাট করে কষ্ট টষ্ট করে তারপরে সিলেবাসটা তোমাদের কি বলবো, তোমাদের সহযোগিতায় এক্সট্রা ক্লাস নিয়ে টিয়ে সলভ করা হলো। এক্সট্রা ক্লাস আসলে না হয় নাই। কয়টা লেকচার হয়েছে? 39। হ্যাঁ, 45। তোমাদের অল্প কিছু এক্সট্রা ক্লাস লাগছে অ্যাজ পার ইউর সিলেবাস, কারণ আমাদের অরিজিনাল সিলেবাস হচ্ছে 14 উইকের জন্য। হ্যাঁ, তোমাদের এখন টার্ম বোধ হয় 13 সপ্তাহ করা হয়েছে এই টার্মটা, বাট নর্মালি টার্ম হয় 14 উইক। তো 14 উইক হলে 3-14-42টা লেকচার এমনিতেই পাওয়ার কথা, খুব একটা বেশি লাগে নাই। আর বন্ধ টন্ধ গেলে তখন আরো ইয়ে হয় আর কি, ডিসকন্টিনিউশনটা বেশি হয়। বাট স্টিল ইট ইজ এ বিগ সিলেবাস, স্টিল ইট ইজ এ ভেরি বিগ সিলেবাস। আমরা এটাকে কমানোর চেষ্টা করতেছি, আমি নিজেই চেষ্টা করতেছি সিলেবাসটাকে কমায় অ্যাপ্রুভ করায় নেওয়া। তোমরা আর সেটা পেলা না আর কি, তোমাদের পরের কোনো এক ব্যাচ হয়তো এটা পাবে। তো যাই হোক, এখন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে।
ক্লাসে আমি লেকচার দিয়ে গেছি এবং আমার কথা শুনে শুনে তোমরা অনেকে মাথা নাড়াইছো, কিন্তু করতে গিয়ে দেখবে যে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। তো অঙ্ক করতে হবে, অঙ্ক করার পরে যদি কোনো প্রবলেম হয় তোমরা আমার সাথে ডিসকাস করতে পারো প্রিপারেটরি লিভে, কোনো অসুবিধা নাই। আই উইল বি অ্যাভেলেবেল। আমাকে ওই যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, তারপরে সময় থাকলে, সময় তো অবশ্যই থাকবে। এই সাবজেক্টটা
রোল কলটা করে নেই।